আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এইচএসসি পরীক্ষার্থী এবং ইউনিভার্সিটিতে ভর্তি প্রত্যাশী সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের যেটা হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত, সেটা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তৃতীয় অধ্যায়, যার নাম সরলরেখা। সেটার বিভিন্ন বোর্ডে আসা 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত সবগুলো এমসিকিউ অ্যানালাইসিস কইরা সেটার উপর আমরা আজকে ক্লাস নিব। যেহেতু অনেকগুলো এমসিকিউ, সেই জন্য এই ক্লাসটাকে দুইটা পার্টে বিভক্ত করা হয়েছে। আজকে আমাদের হবে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1-এ আমাদের যে সরলরেখাটাতে কিন্তু তোমাদের 7টা অনুশীলনী, তাই না? তো আজকে আমরা যে এমসিকিউগুলো সলভ করব, তাতে তোমাদের হচ্ছে 3.1 থেকে শুরু করে 3.5 পর্যন্ত সবগুলো নিয়মেই, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে, কভার হয়ে যাবে। তো এই এমসিকিউ ক্লাসটা শুরু করার আগে সূত্রগুলো যদি এক ঝলক একটু রিভিশন দিয়ে নাও, তাহলে তোমাদের ক্লাসগুলো বুঝতে একটু বেশি সুবিধা হবে। তারপর আমার চেষ্টা থাকবে সবগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া, যেন তোমাদের সর্বোচ্চ উপকার হয়। তাহলে দেখো, আমরা যদি দেখতে যাই আমাদের প্রথম এমসিকিউটা, এটা বেশ কয়েকটা বোর্ডে এই নিয়মটা আসে। তো একটা বিন্দু দিয়ে দিছে, এই বিন্দুটার বলছে পোলার স্থানাঙ্ক কত। যে সিস্টেমে দিয়ে দিছে এটা কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক আছে, তো লাগবে কি পোলার স্থানাঙ্ক, তাই না? তাহলে পোলার স্থানাঙ্কে আমাদের দুইটা জিনিস থাকে, আর এবং থিটা। সেই জন্য কিন্তু আমাদের 4টা কোয়াড্রেন্টে আবার আর এর মান তো সব জায়গায় একই রকম। আমরা আর বের করি কিভাবে? আর সমান √x² + y² দিয়া। আর থিটা বের করার জন্য আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে যদি বিন্দুটা হয়, একটা শর্টকাট সূত্র আছে, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য একটা আছে, থার্ডের জন্য আছে একটা, ফোর্থের জন্য একটা আছে। এখন এখানে দেখো, যেমন আমরা তো ডাইরেক্ট ক্যালকুলেশন করে করতে পারি, কিন্তু তাতে অনেক সময় একটু বেশি সময় লাগে। এমসিকিউ তুমি যেগুলো অ্যাডমিশন টেস্টে বা বোর্ডের পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় আসে, অনেক সময় তুমি অন্য আরও সহজ উপায়ে সলভ করে ফেলতে পারবা। যেমন এটার দিকে যদি তাকাও, আর দ্বারা বোঝাই হচ্ছে ব্যাসার্ধ, যেটা নেগেটিভ হবে না। এখানে দেখো, এই যে এখানে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আছে, তার মানে এই দুইটা অটোমেটিক্যালি বাদ। তারপর আমাদের বিন্দুটা যেটা দিয়ে দিছে, দেখো ভুজ নেগেটিভ আর কোটি পজিটিভ, তার মানে মাইনাস প্লাস। মাইনাস প্লাস বিন্দুটা কোথায় হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। এখানে দুইটা কোণ আছে, এই দুইটা তো আগেই বাদ চলে গেল। এখানে দেখো আর এর মান 2 দুইটাতেই। আচ্ছা, আর দিয়ে আমরা আলাদা করতে পারবো না। বাট থিটা দেখো, এখানে হচ্ছে π/3। π/3 মানে কত? π/3 হচ্ছে আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্রেন্টে, কিন্তু এই বিন্দুটা কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে হওয়ার কারণে এইটাও বাদ। কোনটা বাকি রইল? ঘ নাম্বারটা। দেখতে পাচ্ছ তুমি আর এর মান, থিটার মান না বের করেই অঙ্কটা করে ফেলতে পারতেছ, তাতে তোমার অনেক সময় সেভ হবে। তাইলে আমাদের এইটার উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। দেখছো, আর এর মান বের করলাম না, থিটার মানও বের করলাম না। আমাদের বিন্দুটার অবস্থান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এখানে দুইটাতে তো আর এর মান নেগেটিভ, আর এর মান তো নেগেটিভ হয় না, সেটা তো আমরা জানি, যেহেতু আমরা এমসিকিউ সলভ করার আগে অবশ্যই তো থিওরিগুলো পড়েই আসছি। আচ্ছা, তাইলে এটা অনেক সহজে আমরা বুঝতে পারছি। এরপরে দেখো, যদি 2 নম্বর এমসিকিউটা দেখো, এখানে আমাদের একটা বিন্দু দিয়ে দিছে, এইটাও কার্তেশীয় বিন্দু, বলছে পোলার স্থানাঙ্ক কোনটা। এখানে দেখো আমাদের এই বিন্দুটা, এটা তুমি দেখি আমরা ওই যে সূত্রর মাধ্যমে তো সরাসরি করতে পারা যাবে, তাতে কিন্তু একটু সময় বেশি লাগবে। তোমার এইগুলা কিছু এমসিকিউ থাকে অনেক শর্ট, দেখা মাত্র আনসার করে ফেলতে পারা যায়। কিছু থাকে মধ্যম সময়, আবার কতগুলা থাকে একদম অনেক বেশি সময়, 2 মিনিট 3 মিনিট পর্যন্ত লেগে যায়। সেজন্য তোমার টার্গেট হবে মানে কিভাবে এমসিকিউ অল্প সময়ে সলভ করে আর সময়টা সেভ করা যায়, তাই না? এখানে আমাদের দেখো, এইটাও ভুজ নেগেটিভ আর কোটি হচ্ছে পজিটিভ, তার মানে মাইনাস প্লাস। এটা হচ্ছে আমাদের কোন কোয়াড্রেন্টে? এইটাও সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমাদের এই যে এখানে 7π/4, 7π/4 হচ্ছে পায়ের থেকে বড়। পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকে বড় হইলে কিন্তু এই যে এই বরাবর হচ্ছে আমাদের পাই। 180 থেকে বড় হইলে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট ক্রস করে চলে যাবে, থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে। এইটাও
এই যে 4 এর থেকে 5 বড়, তার মানে 1 পয়েন্ট সামথিং, মানে পায়ের থেকে বড়। পায়ের থেকে বড় মানে কি, এইটা সেকেন্ড কোয়াড্রেন্ট ক্রস করে চলে যাবে, তার মানে এইটাও বাদ। এইটা এইখানে দেখো, এইটা তো আমাদের π/4, π/4 মানে 45 ডিগ্রি, তার মানে এইটাও বাদ ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে শুধুমাত্র এইটা টিকে থাকতেছে। এইখানে আমরা সলভ না কইরা বলে ফেলতে পারতেছি যে গ নাম্বারটা উত্তর। আমরা বেশ কয়েকটা সলভ করব, বাট এই যে আর এর মান থিটার মান বের না কইরে যে এমসিকিউ সলভ করে ফেলতে পারা যায়, জিনিসটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো 3 নাম্বারটা, এখানে আমাদের একটা বিন্দু দিয়ে দিছে, ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, তাই না, দুইটাই মাইনাস, তার মানে আমাদের বিন্দুটার অবস্থান কোথায় হবে, থার্ড কোয়াড্রেন্টে। ওকে, এখানে দেখো -3π/2, তার মানে আমাদের হচ্ছে -270 ডিগ্রি। -270 ডিগ্রি হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতে হবে। এইখানে গেলাম -90, -180, -270, এটা আমরা এই যে এখানে চলে আসতেছে, তার মানে এটা বাদ। এটা হচ্ছে প্লাসের 3π/2, আমরা তো জানি π/2 মানে 90, 3টা 90 মানে 270, প্লাসের 270 তুমি যদি হিসাব করো 90, 180, 270 এইখানে চলে আসে। আমাদের কিন্তু এই কোয়াড্রেন্টের মধ্যে বিন্দুটা তো বুঝ বা কোটি কোনোটা শূন্য না, তার মানে দাগের উপরে হবে না, এইটাও বাদ। এইটা দেখো -5π/4, -5π/4 মানে কত, তুমি যদি ক্যালকুলেটর দিয়ে যদি প্রয়োজনে ক্যালকুলেশন করো, যদি মুখে মুখে অনেক সময় তো আমাদের মান জানা নাও থাকতে পারে। π/4 মানে 45, 45কে তুমি যদি 5 দ্বারা গুণ করো 225, -225 মানে এই যে -180 ক্রস করে এখানে চলে আসতেছে, ঘড়ির কাঁটার দিকে যাবে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসতেছে, তার মানে এইটাও বাদ। বুঝছো, এটা হচ্ছে প্লাসের 225। হ্যাঁ, প্লাসের 225 মানে কি, আমি যদি একটু অন্য কালি দিয়ে দেখি, প্লাসের 225 মানে ঘড়ির কাঁটার গুণনের বিপরীত দিকে, 90, 180, 270 হইলে আমরা এই দাগ চলে আসতাম, বাট 225, তার মানে শুধুমাত্র ঘ নাম্বারের অপশনটাতে আমাদের কোথায় আসতেছে, থার্ড কোয়াড্রেন্টে কোণের মানটা। আর এর মান তো সবগুলাতে একই, আর এর মান দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। থিটার মান আমরা বের না করে বলে ফেলতে পারতেছি, বের করলেও হয়তো বেশি সময় লাগতো না, বাট আমরা বের কইরাও শিখাবো। জাস্ট কোন কোয়াড্রেন্টে আমাদের বিন্দুটা দেওয়া আছে, কোন কোয়াড্রেন্টের, আর অপশনগুলো কোন কোয়াড্রেন্টে আসতেছে, সেইভাবে আমরা এমসিকিউগুলো সলভ করে ফেলতে পারতেছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের বলছে আরেকটা বিন্দু 1, -1, এটার পোলার স্থানাঙ্ক x পজিটিভ y নেগেটিভ, তাই না, x পজিটিভ আর y নেগেটিভ কোথায়, সেটা কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে x পজিটিভ y নেগেটিভ এখানে আসবে। এখন এখানে তো দেখো 45 ডিগ্রি তো ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে এটা বাদ। 225 ডিগ্রি আমাদের থার্ড কোয়াড্রেন্টে, এইটাও বাদ। তারপর 135 ডিগ্রি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এইটাও বাদ। তাহলে আমাদের বাকি থাকে 315 ডিগ্রি, দেখছো, 90, 180, 270, 360 হইলে আবার এই দাগে চলে যাইতাম, বাট 315 এখানে শুধুমাত্র ঘ নাম্বার অপশনটা। দেখতে পাচ্ছ, জাস্ট আমরা বিন্দুর অবস্থানটা, কার্তেশীয় অবস্থান তো আমরা বুঝি প্লাস মাইনাস বা কেমন আছে ভুজকোটি, সেটা চিহ্নের উপর নির্ভর কইরা, আর এখানে কোন ঘুরাইয়া কত ডিগ্রি আছে কোন, সেটা ঘুরাইয়া কোন কোয়াড্রেন্টে আসতেছে সেইভাবে আমরা বলে ফেলতে পারতেছি। ওকে, এরপরে দেখো আরেকটা বিন্দু 1, 150 ডিগ্রি, এটার কার্তেশীয় স্থানাঙ্ক নিচের কোণটি। এতক্ষণ ছিল পোলার স্থানাঙ্ক, এখন হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। ঠিক আছে, এইটাকে আমরা বিন্দুর অবস্থানের মাধ্যমে করে ফেলতে পারবো। 1, 150 ডিগ্রি আমরা কি পোলার বিন্দু বসাইতে পারি? পোলার বিন্দু বসাইতে হইলে আমাদের হচ্ছে আগে কোণের পরিমাপ হিসেব করতে হবে। 150 ডিগ্রি, 150 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের 90, এই দাগ পর্যন্ত চলে আসলে তো 180, 150 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, পরে কত দূরে, 1 একক দূরে, বুঝছো, আর এর মান হচ্ছে 1 মানে 1 একক দূরে, মানে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে বিন্দুটা। এই বিন্দুটা কোথায়, সেকেন্ড কোয়াড্রেন্টে। এখানে দেখো x পজিটিভ y পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, x নেগেটিভ
ওয়াই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে। এইখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ যেটা ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে এটা বাদ। এখানে এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে, তাই না, এটাও বাদ। তার মানে খ নাম্বারটাই শুধু টিকে আছে, তাইলে এটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে। সুতরাং আমরা আর এর মান থিটার মান বা কার্তেশীয় নিতে বললে এক্স এর মান ওয়াই এর মান বের না করে বলে ফেলতে পারতেছি। ওকে, এখানে দেখো 3, -60 ডিগ্রি। যদি আমরা এটা দেখি 3, -60 ডিগ্রি, আগে কোন পোলার বিন্দু বসাইতে হইলে আগে কোন ঘুরতে হয়। -60 ডিগ্রি মানে নেগেটিভ দিকে যাইতে হবে 60 ডিগ্রি, ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে যাইতে হবে 60 ডিগ্রি পরিমাণ। তার মানে তোমার মোটামুটি এরকম টাইপের আঁকলে 60 ডিগ্রি বলতে পারো। এতটুকু চলে আসলে তো 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, আর 3 একক দূরে মানে এই দিকের কোন একটা বিন্দু, ফোর্থ কোয়াড্রেন্টের বিন্দু। ফোর্থ কোয়াড্রেন্টে কেমন থাকে? এক্স থাকে পজিটিভ ওয়াই নেগেটিভ, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ বাদ, এক্স নেগেটিভ ওয়াইও নেগেটিভ থার্ড কোয়াড্রেন্টে বাদ। এখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ এইটা হইতে পারে, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ ওইটাও হইতে পারে, বুঝছো? গ হওয়ার সম্ভাবনা আছে, ঘ হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে তোমার এটা তো আর এর মান আর এটা তো থিটার মান, তাই না? তোমার এইখানে হচ্ছে কি করা লাগবে, এক্স এর মানটা বের করা লাগবে। এক্স এর মান নির্ণয়ের সূত্র কি আমরা জানি, আর কস থিটা। আর এর মান কত দিয়ে দিছে, 3 ইন্টু কস থিটার মান কত, -60 ডিগ্রি। এখন কজের ভিতরে মাইনাস থাকলে তো সেটা বাদ দেওয়া যায়, কজের পেটের ভিতরের মাইনাস বাদ দেওয়া যায়। তাহলে আমাদের এখানে হচ্ছে 3 আর cos 60 ডিগ্রি, বা বুঝতে সমস্যা হলে ক্যালকুলেটর অ্যাভেলেবল হইলে টিপ দিয়ে বের করতে পারো, হাফ। তার মানে আমাদের হচ্ছে 3/2। এইখানে এক্স এর মান 3/2 আর এখানে এক্স এর মান অন্যটা। তার মানে এই দুইটার মধ্যে যেহেতু আমাদের এখন বাইসে নিতে হচ্ছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি 6-এর উত্তর হচ্ছে গ নাম্বারটা। বুঝতে পারছো? এটা বাদ কেন, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, আমরা বিন্দু বসে দেখতে পাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? ওই এই দুইটা বাকি থাকে, আমরা এক্স এর মান বের করি, সিদ্ধান্ত নিয়ে নিতে পারতেছি। ওকে, এরপরে দেখো আমরা যদি দেখি 7 নাম্বারটা আমাদের কি বলছে, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি 90 ডিগ্রি হইলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ কত? পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্কে কি কি থাকে, আর কমা থিটা, বুঝছো? এর মধ্যে বলছে কোটি, কোটি মানে পরেরটা, বুঝছো? এই যে থিটার মান বলে দিছে 90 ডিগ্রি। আর তোমাকে কি বলছে, কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ। কার্তেশীয় স্থানাঙ্কে কি কি থাকে, এক্স কমা ওয়াই, এক্স দ্বারা ভুজ, এক্স এর মান কত হবে? এক্স এর মান বের করার সূত্র কি, এক্স সমান আর কস থিটা। এর মধ্যে তোমার থিটার মান বলে দিচ্ছে, কার্তেশীয় স্থানাঙ্কের কোটি মানে থিটার মান, কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ মানে আর এর মান, বাট দেওয়া আছে তো কোটি, থিটার মান 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তুমি যদি থিটার মান 90 ডিগ্রি বসাও, কস 90 ডিগ্রি, আমরা জানি কস 90 ডিগ্রির মান 0, তার মানে হবে আর গুণ 0, তার মানে 0 হয়ে যাচ্ছে। x = 0, x = 0 কোথায় আছে, খ নাম্বারটাই। বুঝতে পারছো? পোলার স্থানাঙ্কের কোটি মানে থিটার মান দিয়ে দিছে, কার্তেশীয় স্থানাঙ্কের ভুজ মানে এক্স এর মান জানতে চাইছে, আমরা এক্স এর মান 0 পাইছি। ওকে, এরপরে দেখো 8 নাম্বারটা, এখন আসছে সমীকরণ। একটা সমীকরণ দিয়ে দিছে এক্স এবং ওয়াই এর মাধ্যমে, তার মানে এটা আমাদের একটা কার্তেশীয় সমীকরণ। লাগবে কি, পোলার সমীকরণ। ওকে, তাহলে আমরা তো জানি সম্পর্কগুলো, তো জানি, আমরা তো এমসিকিউ সলভ করার আগে সূত্রগুলো রিভিশন দিয়ে নিব। সরলরেখা সংক্রান্ত সবগুলো সূত্র তোমাদের কমেন্ট ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এখান থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। তাইলে এমসিকিউ সলভের সময় যে যে সূত্রগুলো ব্যবহার হচ্ছে মনে থাকলো বা মনে পড়লো, তাই না? আচ্ছা, আমরা কিন্তু জানি x² + y² এর পরিবর্তে r² প্লাস a, x সমান r cos থিটা আর y সমান হচ্ছে
আর সাইন থিটা, আর ডান পাশে তো 0 আছে। এখন এখানে আর স্কোয়ার মানে একটা আর বাদ দেওয়া যাবে, এখানে সাথে বাদ দেওয়া যাবে, তাহলে বাকি থাকবে কি, একটা আর দ্বারা যদি ভাগ কইরা দাও আর প্লাস এ সাইন থিটা ইকুয়াল টু 0। আর প্লাস এ সাইন থিটা ইকুয়াল টু 0 কোথায় আছে, গ নাম্বারটায়। আমাদের কিন্তু কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে নেওয়ার সময় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার আর ওয়াই সমান আমরা আর সাইন থিটা লিখতে পারি। এক্স যদি থাকতো শুধু এক্স তাহলে লিখতে পারতাম আর কস থিটা। যাই হোক, তাহলে গ নাম্বারটার সাথে মিলছে, 8-এর উত্তর হচ্ছে গ নাম্বারটা। এরপরে দেখো 9 নাম্বার, এখন একটা পোলার সমীকরণ দিয়ে দিচ্ছে, নিতে হবে কার্টেসীয় সমীকরণ। পোলার সমীকরণে আর থাকে থিটা থাকে, কার্টেসীয় সমীকরণে কি থাকে, এক্স থাকে ওয়াই থাকে। তাহলে এখানে দেখো আমাদের অনেকভাবেই করা যায়, তুমি যদি আর দ্বারা গুণ করো তাহলে সবচেয়ে বেশি সহজ হবে। তখন এখানে আর স্কোয়ার হবে, আর স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবা। আর এখানে যদি আর দ্বারা গুণ করো আর কস থিটা, আর কস থিটা মানে এক্স, আর কস থিটা মানে এক্স। তাহলে উভয় পক্ষে যদি আর দ্বারা গুণ করো, আর স্কোয়ার সমান 3 ইন্টু আর কস থিটা। এখন আর স্কোয়ার মানে কি, আমরা যেহেতু কার্টেসীয়তে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটার বদলে কি লেখা যাবে, এক্স। তাহলে দেখো তো এটা কি কোনোটার সাথে মিলে আছে, ওরা সাইড চেঞ্জ করছে, বুঝতেই তো পারতেছো, এটা মুখোমুখি হিসেব করে সাইড চেঞ্জ করে ফেলা যাবে। আমি তাও লিখে দিতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0। কোনটার সাথে হুবহু মিলতেছে, সেটা হচ্ছে আমাদের ক নাম্বারটার সাথে মিলতেছে, সেই জন্য 9-এর উত্তর হচ্ছে ক। আচ্ছা, এরপরে দেখো আমরা 3.2-তে চলে আসছি, বহির্বিভক্ত অন্তর্বিভক্ত। আচ্ছা, দুইটা বিন্দু দিয়ে দিছে, এ বিন্দু আর একটা বি বিন্দু, সংযোগ রেখাংশ বি এ। বি এ মানে আগে বি পরে এ, তাই না? বি এ কে 2:1 অনুপাতে আমাদের খেয়াল করতে হবে, ওরা কিন্তু চোরামি কইরা এ বির বদলে বি, আমরা তো ফার্স্টে এ চিন্তা করি, কিন্তু খেয়াল করতে হবে কোন রেখাংশ বি এ, তার মানে বি আগে, বুঝছো, বি আগে আর এ পরে চিন্তা করতে হবে। আমি ওটাই নিচ্ছি, তোমরা এখানে রেখে চিন্তা করতে পারবো, বাট কারেক্টলি লিখতে হবে। এ কত, 1, -2, সেটাকে কি অনুপাতে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে এমন বিন্দু। এখন আমরা তো সূত্র জানি, অন্তর্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটা কি, নিচে থাকে m1 + m2 অনুপাত দুইটার যোগফল। আমাদের অনুপাত দুইটা কি, 2 আর একটা 1, তাহলে এখানে হবে 2 + 1, এখানেও লিখতে হয় 2 + 1। আচ্ছা, আর উপরে কি লিখতে হয়, আমরা কি মনে রাখতে পারি, ওই যে ক্রস কানেকশন, বুঝছো, ভুজের সময় এই যে প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ 2:1 যোগ দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ, দ্বিতীয় অনুপাত হচ্ছে 1, মানে ক্রস কানেকশন মানে এই যে এইটার প্রথমটা আর এখানে দ্বিতীয় ভুজ, আর এটার দ্বিতীয়টা এখানকার প্রথম ভুজ, 2:1 + 1 × -8, এটা হচ্ছে ভুজ। আচ্ছা, আর কোটি কি আসবে, কোটির সময়ও ক্রস কানেকশনই, প্রথম অনুপাত দ্বিতীয় কোটি 2 × -2 যোগ দ্বিতীয় অনুপাত 1 × প্রথম কোটি 1। ঠিক আছে, সূত্র তো অবশ্যই রিভিশন দিয়ে ক্লাসটা করতে আসবে। এখন মুখে মুখে হিসেব করে ফেলতে পারো, 2 - 8, 2 থেকে 8 বিয়োগ করলে -6, -6কে 3 দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে -2, -2 দুই জায়গায় আছে, তার মানে ওইটা লাগবে। এখানে হচ্ছে -4 + 1, তার মানে -3, মুখে মুখে এই হিসাব তো পারবেই, -3কে 3 দ্বারা ভাগ করলে -1, তার মানে আমাদের কোনটার সাথে মিলতেছে, খ নাম্বারটা। সূত্রটা জানা থাকলেই পারা যাবে। আবার একটু খেয়াল করতে হবে, নর্মালি এ বি বলে, কিন্তু এখানে বি এ আছে, আগে বি পরে এ বিন্দু চিন্তা করতে হবে। ঠিক আছে, চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে। ওকে, এরপরে দেখো আমরা যদি 11 নম্বরটা দেখি, দুইটা বিন্দু দিয়ে দিছে, বিন্দু দ্বয় সংযোগ রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে। এটার জন্য কিন্তু আমাদের একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা কি জানো, যে এক্স অক্ষ
দ্বারা যে বিভক্ত হয় সেই অনুপাতটা যদি পাইতে চাও, তোমার কোটিগুলা, আগে যেই বিন্দু সেটার কোটি ডিভাইডেড বাই পরে যেই বিন্দু সেটার কোটি, মাইনাস থাকলে পরম মান নিতে হবে চিহ্ন বাদে। তাইলে প্রথমটার কোটি কত, মানে মনে করো তোমাকে সূত্রটা একটু আমি বলতেছি। একটা বিন্দু হইলো, প্রথম বিন্দু হইলো x1 y1, আর পরের বিন্দু হইলো, আমরা রূপন্তী প্রকাশনীর বই থেকে সিরিয়ালে অনুশীলনের অঙ্ক এমসিকিউগুলো বুঝিয়ে দিচ্ছি। ওখানে কিন্তু 3.2 যেহেতু 3.2 অনুশীলনীর আগে শর্টকাট টেকনিকগুলো উদাহরণ সহ দিয়ে দেওয়া আছে। আরেকটা বিন্দু হইলো x2, y2। তাইলে এই দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে x অক্ষ যে অনুপাতে বিভক্ত করবে সেটা হবে হচ্ছে y1 এর মডুলাস ইজ টু y2 এর মডুলাস। অনুপাতকে তো ভগ্নাংশ লেখা যায়। আর y অক্ষ দ্বারা যে অনুপাতে বিভক্ত হবে সেটা হচ্ছে এই ভুজ অনুপাতে এই ভুজ, চিহ্ন থাকলে মাইনাস থাকলে বাদ দিয়ে নিতে হবে আর কি, পরম মান। তাইলে x অক্ষ দ্বারা এই অনুপাতে বিভক্ত হয়, আর y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, ভুজ। প্রথম ভুজ কত, x1। আমি মডুলাস বা পরম মান চিহ্ন দিচ্ছি কেন, যদি নেগেটিভ থাকে তখন পরম মান আসবে। আমাদের এখানে কি চাইছে, x অক্ষ দ্বারা, তার মানে কোটিগুলার অনুপাত। প্রথমটার কোটি চিহ্ন বাদ দিলে 4, পরেরটার কোটি 6। তাহলে অনুপাতটা হবে, কাঙ্ক্ষিত অনুপাতটা হবে 4:6। এখানে তো আমরা জানি যে 2 দ্বারা ভাগ করা যাবে, তাতে আসতেছে 2:3। দেখো তুমি কিন্তু চোখের পলকে করে ফেলতে পারবো। ফার্স্ট টাইম তো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, একটু টাইম বেশি লাগলো তোমাদের বুঝতে। বা অনেকে যাদের জানা আছে তারা তো পারবি, যাদের জানা নেই একটু জানিয়ে নিলা। x অক্ষ দ্বারা হবে কোটি, চিহ্ন ব্যতি রেখে 4:6, সরল করলে 2:3। 2:3 কোথায় আছে, খ নাম্বারটা, ঠিক আছে। এরপরে দেখো 12 নাম্বারটা, দুইটা বিন্দু সংযোগ রেখাটিকে y অক্ষ রেখা, এই যে এটা আশা করি তোমরা নিজেরাই পারবা, ভুজগুলার অনুপাত। ভুজ কত, -3, তাহলে চিহ্ন বাদ দিলে হিসাব করতে হবে শুধু 3, আর এখানে কত 6, তাহলে 3:6। 3 দ্বারা ভাগ করা যায়, তাতে আমরা কি লিখতে পারি, লেখার দরকার নাই, তুমি তো মনে মনে ক্যালকুলেশন করে বলে দিতে পারবে। আমি যেহেতু বুঝিয়ে দিচ্ছি আমাকে একটু লিখে নিতে হচ্ছে। 1:2 সেটা কোথায় আছে, খ নাম্বারটাই। তাহলে x অক্ষ দ্বারা দুইটা বিন্দু সংযোগ রেখা যে অনুপাতে বিভক্ত হবে সেটা কি, কোটি দুইটার অনুপাত, প্রথমটার কোটি ইস টু দ্বিতীয়টার কোটি, চিহ্ন ব্যতি রেখে। আর y অক্ষ দ্বারা ভুজ দুইটার অনুপাত, চিহ্ন ব্যতি রেখে। ওকে, এরপরে দেখো দুইটা বিন্দু দিয়ে দিছে সংযোগ রেখাকে এত অনুপাতে বহির্বিভক্তকারী। আমরা তো জানি অন্তর্বিভক্তকারী সূত্রে মাঝখানে থাকে প্লাস, আর বহির্বিভক্তকারীর ক্ষেত্রে থাকে আমাদের মাইনাস, তাই না। তাহলে বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের জন্য আমাদের কি লিখতে হবে, অনুপাত কত। এখানে তো আর সিরিয়াল ব্রেক করে নাই, বলছে সংযোগ রেখাকে, মানে প্রথমটাই প্রথমে পরেরটাই পরে। তাহলে অনুপাত হচ্ছে 2 আর 3। তাহলে তো আমাদের নিচে লিখতে হয় 2 - 3, এখানেও নিচে লিখতে হবে 2 - 3। উপরে কি, ওই যে ক্রস কানেকশন, প্রথম অনুপাত দ্বিতীয় ভুজ, দ্বিতীয় অনুপাত প্রথম ভুজ। তাহলে আমাদের লিখতে হবে 2 × 8 মাইনাস, কিন্তু বহির্বিভক্তের সময় মাঝখানে মাইনাস চিহ্ন, 3 × -2। আচ্ছা, ভুজগুলো কি সব ভিন্ন ভিন্ন, না দুইটা দুইটা মিল আছে, তার মানে কোটির কাজও লাগবে। কোটির সময় কি 2 × পরের কোটি, 2 × -10 বিয়োগ, বিয়োগ কিন্তু বহির্বিভক্তের সময় 3 × 4, 3 × 4। এরপরে যদি সরল করো, নিচে তো -1 নিয়ে আসতেছে, তাই না, 2 থেকে 3 বিয়োগ করলে -1। উপরে কত, 8 দুগুণে 16, মাইনাস মাইনাসে প্লাস, 16 আর 6 মিললে 22, 22 ডিভাইডেড বাই -1 মানে -22 হচ্ছে ভুজ। কোটি কত, উপরে হচ্ছে -20, -12, -32 ডিভাইডেড বাই -1, তার মানে প্লাসের 32 বা 32। তাহলে -22, 32 কোথায় আছে, গ নাম্বারটাই। তাইলে 13 নম্বরের উত্তর কিন্তু গ, ঠিক আছে। এরপরে দেখো যদি 14 নম্বর দেখো, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে দিচ্ছেন, ভর কেন্দ্র, অনেক সহজ একটা এমসিকিউ। ভুজ 3টার গড় যোগ করে 3 দ্বারা ভাগ, মধ্যবিন্দুর সময় 2 দ্বারা ভাগ, আর ভর কেন্দ্রের সময় যোগফলকে 3 দ্বারা ভাগ। 3টা যেহেতু শীর্ষবিন্দু, তাহলে আমাদের এখানে কত,
2 যোগ 5 যোগ 5, 5 5 10 আর 2 12, 12কে 3 দ্বারা ভাগ করলে মানে বর্গেন্দ্র নির্ণয়ের সূত্রটা তোমাদের মনে আছে? দুইটা আমি মুখে মুখে বুঝিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে ভুজ নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3/3 কোটি নির্ণয়ের সূত্র, বুঝছো? তাহলে দেখো এখানে ভুজ কত আসবে, এই যে 2 যোগ 5 যোগ 5, 10 আর 2 12, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 4 তো শুধু এক জায়গাতেই আছে, তার মানে কোটি বের করারই দরকার নাই তোমার, কিন্তু সূত্র পরীক্ষার সময় তো লেখার দরকার নাই, আমি তো বুঝাচ্ছি দেখে সূত্র লিখে লিখে বুঝাচ্ছি, তুমি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলবা। ভুজ কত হবে ভরকেন্দ্রের, 2 যোগ 5 7 যোগ 5 12 ভাগ 3, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 4 এক জায়গাতেই আছে, তার মানে কোটি বের করারই দরকার নাই। ওকে, এরপরে দেখো 15 নাম্বার, আমরা 3.3 তে চলে আসছি। তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত। তিনটা বিন্দু যদি সমরেখ হয়, সমরেখ মানে কি? একই রেখায়, তাই না? একই রেখায় হইলে তো ওদের দ্বারা কোনো ত্রিভুজ গঠিত হয় না। আমরা গাণিতিকভাবে বলতে পারি এমন একটা ত্রিভুজ ভিতরে কোনো বাতাস নাই, মানে যার ক্ষেত্রফল 0, ঠিক আছে? তাইলে এই তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। তো সমরেখার ক্ষেত্রে এই হাফটা লেখার দরকার নাই, কারণ ডান পাশে আমাদের 0 আসে। দেখো আমরা কি করি, এই যে m0, তারপরে 0n, তারপরে 1 1, ফার্স্টেরটা আবার রিপিট m0, তাই না? এই যে তিনটা শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র এটা। সমরেখ হওয়ার কারণে ক্ষেত্রফলটা কত? 0। এটাকে ওই পার পাল্টায় দিলে 2 যায় 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, এটা না লিখলেও হইতো। এমনি ক্ষেত্রফল বের করার সময় এটা লিখতে হবে, কিন্তু সমরেখ হইলে =0 হওয়ার কারণে এটা ওই পার যায় বাদ পড়ে যায়। ওকে, তাহলে এটাকে আর পরের লাইন থেকে আর কন্টিনিউ করার দরকার নেই। এইগুলা দেখো, এই গুণ এই গুণ এই গুণ বিয়োগ ওই গুণ ওই গুণ ওই গুণ, তাহলে mn +0 +0 -0 -n -m, ঠিক আছে? বিয়োগ এইটা বিয়োগ এইটা বিয়োগ এইটা, মনে আছে 9 10 এর সূত্র? এই গুণ এই গুণ এই গুণ বিয়োগ এই গুণ এই গুণ এই গুণ, তাহলে 0 -n -m। তাহলে কি কি বাইচা থাকলো? আমাদের বাইচা থাকলো mn সমান কি? সমান হচ্ছে এই যে এইটারে আর ওইটারে যদি ওই পার নেও n + m, এরকম কি আছে? আছে, ঘ নাম্বারটা এরকম আছে। তাইলে এইটার উত্তর হচ্ছে কিন্তু ঘ নাম্বারটা। সমরেখ মানে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, ক্যালকুলেশন করে দেখলাম ঘ নাম্বারটার সাথে মিলে যাচ্ছে। ওকে, এরপরে দেখো 16 নাম্বার, একই ধরনের অঙ্ক, তিনটা বিন্দু সমরেখ, তার মানে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। এই ক্ষেত্রে আর হাফ লিখলাম না, সমরেখার সময় কিন্তু হাফ লেখা লাগবে না, কিন্তু ক্ষেত্রফল মান বা পরিমাণ বের করতে বলে তখন কিন্তু হাফ সহ ক্যালকুলেশনে আসতে হবে। তাহলে আমাদের এখানে ab, তারপরে কি 1 1 a -1 b -1, ফার্স্টেরটা আবার রিপিট ab = 0। তারপর যদি গুণ করো এইটা এইটা এইটা, তাইলে এখানে আমাদের হচ্ছে a + b -1 প্লাস ab - b বিয়োগ, বুঝছো? এইটা এইটা এইটা, এটা গুণ করলে -b, এটা গুণ করলে -a + 1 -a + 1, এটা গুণ করলে -ab + a -ab + a = 0। এখন যদি সরল করি কি কি কাটাকাটি যায় দেখো, এখানে কিন্তু আমাদের সমান চিহ্ন। আচ্ছা, কাটাকাটি যায় হচ্ছে এই যে প্লাসের b মাইনাসের b কাটা, প্লাসের ab মাইনাসের ab কাটা, a কাটা, 1 কি কাটাকাটি যায়? ও মা, সবই তো কাটাকাটি চলে যাচ্ছে। বাচ্চাটা হচ্ছে আছে কিছু a - b = 0, আমাদের থাকতেছে কি a - b = 0, তার মানে তুমি বলতে পারো a = b। তিনটা বিন্দু সমরেখ হইলে কি হওয়া লাগবে? a = b, যেটা আছে খ নাম্বারটা, অনেক ইজি তাই না? আগেরটার এটা একই টাইপেরই। ওকে, এরপরে দেখো কি বলছে,
এত হতে এত এত বিন্দুদ্বয়ের দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 40। ঠিক আছে, কি বলছে? এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দুর দূরত্ব, এই দুইটা বিন্দুদ্বয়ের মানে এই বিন্দু এবং এই বিন্দুদ্বয়ের দূরত্বের বর্গের সমষ্টি। তার মানে পি বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্ব বের করতে হবে, সেটার বর্গ নিতে হবে। পি বিন্দু থেকে দ্বিতীয় বিন্দুর দূরত্ব নিতে হবে, সেটার বর্গ নিতে হবে। বর্গের যোগফল সবসময় 40। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব আমরা বের করে ফেলি। নর্মালি তো দূরত্ব বের করলে আমরা √ওভার দিই, তাই না? কিন্তু বলছে দূরত্বের বর্গ। দূরত্ব বের করে বর্গ করলে তো রুট চিহ্নটা আর থাকবে না। তাহলে আমরা কি করব? পি বিন্দু থেকে যদি এটা দূরত্ব বের করি, তোমার এক্স বিয়োগ বিয়োগে আবার যোগ হয়ে যাবে, এক্স প্লাস 3 হোল স্কোয়ার, আর কি ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে ওয়াই মাইনাস 0 তো আর লেখার দরকার নাই, নাকি ফার্স্ট টাইম বোঝানোর জন্য লিখবো? দরকার নেই, এটা সিম্পল বুঝতে পারবে। এটা হচ্ছে এই বিন্দু থেকে প্রথম বিন্দু দূরত্বের বর্গ। বর্গ না থাকলে কিন্তু এখানে একটা রুট দিতে হইতো। তারপর এটার দিকে পরের বিন্দুটার দূরত্ব, সেটা কত? সেটা হবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস 0 মানে ওয়াই স্কোয়ার। এই যোগফল, বুঝছো? এই যে যোগফল সমান প্রশ্ন মতে কত? 40। এখন এটা সরল করতে হবে। এই দুইটা কিন্তু আমরা সূত্র দিয়ে সরল করতে পারি। আচ্ছা, এমনি আমি ভেঙে ভেঙে সরল করতেছি। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার সমান 40। ওকে, এরপরে দেখো এক্স স্কোয়ার কয়টা? এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার আছে হচ্ছে 2টা। ওয়াই স্কোয়ার কয়টা? ওয়াই স্কোয়ার আছে 2টা। ওকে, আর এই যে প্লাসের 6x মাইনাসের 6x কাটা, সংখ্যাগত 9 9 18। 18কে যদি ওই পার নিয়ে যাও, 40 থেকে 18 বাদ দিলে থাকে 22। উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তার মানে সমীকরণটাকে সরল করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11। আমরা বৃত্তের চ্যাপ্টার তো পাই নাই, বাট এই ইনফরমেশনটা এটলিস্ট জানা থাকার কথা। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুইটাই উপস্থিত এবং সহগ সমান। সহগ সমান, এটা একটা বৃত্তের সমীকরণ, বুঝছো? এরকম টাইপের একটা বৃত্তের সমীকরণ আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যার কেন্দ্র মূল বিন্দুতে আর ব্যাসার্ধ 8। এটা একটা বৃত্তের সমীকরণ। আমরা বৃত্ত দিয়ে যখন পড়বো বা অলরেডি যদি পড়ে ফেলি, বোর্ড পরীক্ষার আগে তো অবশ্যই পড়ে ফেলছি, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ, খুবই সহজ এবং পরিচিত একটা বৃত্ত। তাহলে ইজিলি আমরা বলতে পারতেছি এটার উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারটা। আশা করি এটাও বুঝতে পারছো। এরপরে দেখো 18 নম্বর এমসিকিউ। এটাতে আমাদেরকে কি বলছে? একটা সরল রেখা এত ও এত বিন্দুগামী, তাইলে রেখাটার ঢাল কত? তাই না? দুইটা বিন্দু দিয়ে যদি একটা সরল রেখা গমন করে, তাহলে তো আমাদের এই যে ঢাল নির্ণয়ের এরকম একটা সূত্র আছে, এম সমান কোটিদ্বয়ের অন্তর উপরে আর ভুজদ্বয়ের অন্তর কিন্তু নিচে। হ্যাঁ, আমাদের যেন মনে থাকে সঠিকভাবে। তাহলে কোটি বিয়োগ কোটি, কোটিগুলো কত? 5 আর একটা 7। তাইলে উপরে লিখতে হবে 5 মাইনাস 7, আর নিচে কত? ভুজ বিয়োগ ভুজ, যেটার কোটি আগে সেটার ভুজও আগে, 5 মাইনাস 3। ওকে, উপরে আসে -2, নিচে আসে শুধু 2, পরে সরল করলে কিন্তু আমাদের -1 আসে। সূত্রটা জানা থাকলেই তুমি অঙ্কটা পারে যাচ্ছ। দুইটা বিন্দু দেওয়া আছে, গমনকারী সরলরেখার ঢাল কোটিদ্বয়ের অন্তর উপরে, ভুজদ্বয়ের অন্তর নিচে। ওকে, এরপরে এত রেখাটির ঢাল কত? এটা অনেক সহজ। আমাদের সরলরেখার ঢাল নির্ণয়ের জন্য দুইটা আকারের সাথে তুলনা করে মূলত আমরা ঢালটা কি করি? বের করি। একটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি। যদি এরকম আকারের সাথে তুলনা করো, y ইকুয়াল টু লিখতে হবে ডান পাশে x এর সাথে যা বসে আছে সেটার ঢাল। এক্ষেত্রে তো একদম আকারের সাথে পয়েন্ট টু পয়েন্ট যদি মিলাও, আমাদের m এর জায়গায় 2 বসে আছে, বুঝতে পারছো? এটার ঢাল হচ্ছে 2। তাইলে আমাদের 19-এর উত্তর হচ্ছে ক। আরেকটা আকারের সাথে তুলনা করতে পারো, ওইটা দুইটা সূত্রই ব্যবহার করে। অনেক সময় এটা দিয়ে সহজ হয়, অনেক সময় এটা দ্বারা সহজ হয়। x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0,
এরকম আকারের সাথে যদি তুলনা করো, একই জিনিসেই এরকম আকারে থাকলে আর এরকম আকারে থাকলে, এরকম আকারে থাকলেও তুমি কনভার্ট করে ওরকম আকারে নিতে পারো, বাট টাইপ একটু 1 সেকেন্ড হইলেও বেশি লাগে আর কি। এরকম থাকলে আমরা লিখি -a/b। বাংলায় বললে একটা সূত্রের মাইনাস, এ মানে এক্স এর সহগ উপরে, এক্স এর সহগ উপরে চিহ্ন সহ, আর নিচে কি ওয়াই এর সহগ। সূত্রের মাইনাস, চিহ্ন সহ এক্স এর সহগ উপরে আর চিহ্ন সহ ওয়াই এর সহগ নিচে। এখানে যেহেতু আমাদের এই আকারটার সাথে মিলে গেছে সেই জন্য এটার মাধ্যমে করলাম। যদি এই আকারের সাথে মিলে তাহলে এভাবে করে ফেলবো, ঠিক আছে। এরকম আকারের কাছাকাছি হইলে এটা দেওয়া সহজ, এরকম আকারের কাছাকাছি হইলে এইটা দেওয়া সহজ, বাট যে কোনোটা এইটা দিয়েও করা যাবে, যে কোনোটা এইটা দিয়েও করা যাবে। ওকে, এরপরে দেখো x - √3y = 7, এটার ঢাল কত? তুমি দুইভাবেই করতে পারো। আমি এই যে -a/b এইটা দিয়ে দেখাচ্ছি। তাহলে দেখো মাইনাস এ মানে কি এক্স এর সহগ, এক্স ওয়াই এক পক্ষে থাকতে হবে, এক পক্ষে আছে। ধ্রুবকের ঢাল নির্ণয়ে কোনো ভূমিকা নাই, সেই জন্য ওকে আমরা পাত্তা দিচ্ছি না। এক্স এর সহগ কিন্তু 1, ওয়াই এর সহগ চিহ্ন সহ -√3। তারপর আমাদের কি হবে? আমাদের এই মাইনাস মাইনাস বাদ থাকে কি 1/√3। দেখতেই পাচ্ছ, আলাদা করে লেখার দরকার নাই, টাইম কিল হবে। 1/√3 কোথায় আছে? গ নাম্বারটাই। তাহলে সূত্রটা কি? এক্স ওয়াই এক পাশে থাকবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাতে আমাদের গ নাম্বারটা আসছে। এরপরে দেখো এত সরলরেখার ঢাল কত? একদম অনেক সহজ। -a কত? এক্স এর সহগ 6, বি কত? ওয়াই এর সহগ, একদম মানে জল জলে একটা সমীকরণ। 5 -6/5 হচ্ছে খ নাম্বারটা। ওকে, এরপরে দেখো আমরা যদি দেখি এখানেও জল জলাই, মাইনাস সূত্রের এক্স এর সহগ কত? 4, ওয়াই এর সহগ চিহ্ন সহকারে কিন্তু -8। পরে মাইনাস মাইনাস বাদ, মাইনাস মাইনাস বাদ, 4-এর সাথে 8 কাটাকাটি করলে 1/2। 1/2 কোথায় আছে? খ নাম্বারটাই। দেখতে পাচ্ছ, অনেক সহজ। এরপরে দেখো আমাদের আছে QY + PX + R। এটা ঢাকা বোর্ড 2023 সালে আমি যে রুমে ডিউটি করতেছিলাম, আমার সামনে একটা স্টুডেন্ট ভুল করছে। যাই হোক, কি ভুল করছে তোমরা বুঝতে পারতেছো। নর্মালি আমরা এক্স কে আগে পাই, ও নর্মালি মনে করে এটাকে এক্স এর সহগ হিসেবে কিউ নিয়ে নিছে, বুঝছো? তাহলে এক্স কিন্তু এখানে ফার্স্টে এক্স দেয় না, একটা ধোকা দিছে। এক্স এর সহগ কিন্তু পি, এক্স এর সহগ কত? পি, আর ওয়াই এর সহগ কত? কিউ। বুঝতে পারছো? নর্মালি তো আমরা ওই যে এক্সটাকে আগে পাই ওইভাবে চোখ কান খোলা রেখে এমসিকিউ সলভ করতে হবে। তাহলে -p/q কোথায় আছে? -p/q আছে ক নাম্বারটাই, সেই জন্য 23-এর উত্তর ক। এরপরে দেখো 24 নাম্বার, y + x = 0 সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? কোণ চাইছে। আগে ঢালটা বের করি। দেখো এখানে ঢাল কত? -x এর সহগ 1, y এর সহগ 1, তাহলে -1/1 ঢাল m, m এর মান হচ্ছে, আচ্ছা m দিয়ে লিখি তোমাদের জন্য বেশি সুবিধা হবে। m এর মান হচ্ছে -1, বুঝছো? তার মানে m সমান -1। আবার আমাদের তো এই ক্ষেত্রে কোণ চাইছে, তাহলে কোণের ক্ষেত্রে আমরা তো জানি ঢাল m সমান কি tan থিটা, tan থিটা সমান -1। এখন কত ডিগ্রির ক্ষেত্রে -1 আসবে? আমাদের হচ্ছে 135 ডিগ্রি, তাই না? tan 45 ডিগ্রির মান তো শুধু 1 + 1, তাহলে -135 ডিগ্রি আসবে, বাকিগুলো আসবে না, মিলে চেক করে দেখতে পারো। তাহলে আমাদের 135 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারছো? আর ঢালের সংজ্ঞা অনুযায়ী আমরা m সমান tan থিটা, আবার x এর সহগ বাই y সহগ দিয়ে ঢালের মানটা বের করলাম। পরে ঢাল m এর মান হচ্ছে tan থিটা, tan থিটার মান -1, তাতে থিটার মান 135 ডিগ্রি আসে। ওকে, এরপরে দেখো এত রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তার মানে আগেরটার মতোই এখানে আমাদের ঢাল m কত? m হচ্ছে
এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ হচ্ছে √3। ওকে, তাহলে তুমি এম এর বদল কি লিখতে পারবা, tan থিটা। tan থিটার মান কত, -1/√3। তুমি ক্যালকুলেটরে বসে দেখতে পারো, একটা একটা করে বসে দেখতে পারো। tan 180, tan 180, সেটা 0 আসে, এটা বাদ। tan 150, tan 150 আমার এখানে দশমিকে আসছে, বাট এটাকে আমি যদি এতে করি, এগুলো চেক করে দেখি, -1/√3, ঠিক আছে, এটার সাথে মিলে গেছে। tan 150 ডিগ্রির মান -1/√3। আর এটা তো আমরা জানি tan 60 ডিগ্রির মান নেগেটিভ না, 30 ডিগ্রির মান তো নেগেটিভ না, তাই না, শুধু এটাই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 25 আশা করি বুঝতে পারছো। এরপরে 26 নাম্বার, যে সরলরেখা এক্সকে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু দেওয়া যায় তার সমীকরণ। এটাও কিন্তু অনেক সহজ। মূল বিন্দুগামী রেখা কেমন, মূল বিন্দুগামী রেখার সমীকরণ y = mx। মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি, y = mx। তাইলে m দ্বারা কি বোঝায়, ঢাল। তাহলে এক্সকে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ঢাল m এর মান কিন্তু tan থিটা, থিটার মান 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি কত, √3। তাহলে তুমি যদি m এর মান √3 বসাও, y সমান কি হচ্ছে, √3 × x। সেটা কোথায় আছে, খ নাম্বারটাতে। তাহলে এই এমসিকিউটার উত্তর কিন্তু খ নাম্বারটা। ইজিলি বুঝতে পারা যাচ্ছে। মূল বিন্দুগামী রেখার সমীকরণ লিখলাম, m এর মান পাওয়ার জন্য m সমান tan থিটা, থিটার মান 60 ডিগ্রি। বুঝতে পারছো, অনেক সহজ। ওকে, এরপরে দেখো 27 নাম্বার, x + y = 0 এর লেখচিত্র কোনটি। অনেকভাবে দেখা যায়, যেহেতু অনেক সহজ একটা সরল রেখা, x + y = 0, তাই না। তাহলে তুমি ইচ্ছে করলে লিখতে পারো y সমান -x। তারপরে কয়েকটা বিন্দু যদি নাও, দুইটা বিন্দু নিলেই পাওয়া যাবে। x এর মান 0 নাও, y এর মান 0। x এর মান যদি 0 নাও, y এর মান 0, বুঝছো, এই যে এরকম আর কি। x সমান 0 হইলে y সমানও কি আসতেছে, 0। তার মানে এই বিন্দু দিয়ে যাচ্ছে। আরেকটা বসাও, তাইলে হয়ে যাবে। x সমান 1 বসাও, y সমান কত, x এর মান যদি 1 এখানে বসাও, y সমান তো -1 হচ্ছে। x যখন 1, y সমান -1, x এর মান 1 হইলে y এর মান -1। তাহলে এই বিন্দু আর আগের বিন্দু, এই দুইটা যদি যোগ করো, এরকম একটা রেখা। এটা কোনটার সাথে মিলে, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, একদম সমান দুই ভাগে ভাগ, এইটা। খ নাম্বারটা হচ্ছে এটার উত্তর। ঠিক আছে, এই যে দেখো, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টকে দুই ভাগ করে যাচ্ছে। ওকে, এটা অনেক সহজই ছিল। এরপর দেখো 28 নাম্বার, একটা সরলরেখার ঢাল 2/3 আর y অক্ষের খণ্ডিতাংশ -5। এই জন্য কিন্তু আমাদের একটা সূত্র আছে, তাই না, যে y = mx + c। এই সূত্রের x আর y তো চলক, m এর ব্যাখ্যা কি, ঢাল, c এর ব্যাখ্যা কি, y অক্ষের দিকে খণ্ডিত অংশ। এই সূত্রের দুইটা অজ্ঞাত m এবং c ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারবো, y সমান m এর মান কত, 2/3 × x, আর c এর মান কত, -5। এরপর তুমি যদি সরল করো তাইলেই মিলে যাবে, বুঝছো। ভগ্নাংশ যদি দূর করতে চাও, 3y সমান 2x - 5। ওরা কি সাজায় লিখছে, x y গুলোকে এক পাশে লিখছে, আর ও এই 3 দিয়ে তো এইটারও গুণ করতে হবে। 3 দিয়ে যে গুণ করছে, শুধু এই পাশ গুণ করলে তো হবে না, ওইটাকে গুণ করতে হবে। তার মানে এখানে আমাদের আসবে -15। আচ্ছা, এখন যদি সবগুলোকে এক সাইডে নিয়ে যাও, এটাকে যদি ওই পাশে নিয়ে দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু হচ্ছে 2x - 3y - 15 সমান 0। 2x - 3y, 2x - 3y তো শুধু এখানে আছে, তার মানে গ নাম্বারটার সাথে মিলতেছে। 15কে এই সাইডে চিন্তা করে, অথবা এই অংশটুক শুধু তো এইটার সাথে মিলে, এখানে তো প্লাস প্লাস, এখানে থ্রাইস x। তাহলে ইজিলি বুঝতে পারতেছো, এই সূত্রের দুইটা অজানা m এবং c সরাসরি দিয়ে দেওয়া আছে। এরপরে আমরা দেখব
30 নাম্বার 29 নাম্বার, এত বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ, এটা কিন্তু একটা কোণ, বুঝছো? কোণ থিটার মান কত? থিটা সমানই কিন্তু দিয়ে দিছে tan ইনভার্স 3/4। এটা হচ্ছে এত কোণ উৎপন্ন করে, আর এই বিন্দু দিয়ে গমন করে, বুঝছো? এই বিন্দু দিয়ে গমন করে আর এত কোণ উৎপন্ন করে x অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে যে কোণ উৎপন্ন করে, তুমি যদি ওই কোণে tan নাও, ওই কোণে যদি tan নাও, তাহলে তো তুমি ঢাল পেয়ে যাবা m সমান tan থিটা। তাহলে বাম পাশে যেহেতু tan নিছি, থিটা কোণের ওই পাশেও tan নিতে হবে। ওই পাশে tan নিলে কি হবে? tan ইনভার্স 3/4। tan আর tan ইনভার্স পাশাপাশি হওয়ার কারণে বাদ পড়ে যাবে। তাহলে এটা ঢাল হবে 3/4। ঢাল 3/4। ঢাল কত? 3/4। তুমি ঢাল বের করো, এটার ঢাল কিন্তু আমরা তো ঢাল আগের অঙ্কগুলো বের করছি, -4/3 বাদ, ঢাল -3/4, আমাদের প্লাসের 3/4 বাদ, ঢাল -4/3 বাদ। কোনটা ঠিক আছে? খ নাম্বারটা, বুঝছো? এত তোমার বের করলেও হয়তো, বেরই করা লাগতেছে না, তুমি অপশন টেস্টের মাধ্যমে ঢাল দিয়েই করে ফেলতে পারতেছো। x অক্ষের ধনাত্মক দিকের সাথে এত কোণ উৎপন্ন করে, এই কোণের tan নিতে হবে। এটা কিন্তু একটা কোণ, একটা কোণ। এই কোণের tan নিলে tan আর tan ইনভার্স বাদ যায় 3/4, শুধুমাত্র খ অপশনের রেখাটা ঢাল 3/4, সেই জন্য এটার উত্তর কি? 3/4। আচ্ছা, এরপরে দেখো 30 নাম্বারটা, ওইটাতে আমাদেরকে কি বলছে? বলছে এত রেখাটি x ও y অক্ষদ্বয় থেকে যথাক্রমে যে যে অংশ খণ্ডন করে তাদের দৈর্ঘ্য। সেই জন্য কিন্তু এই যে আমাদের একটা আকার আছে, x/a প্লাস y/b = 1। এরকম আকারে প্রকাশ করলে x এর নিচে যেটা জমা হয় সেটা x অক্ষ থেকে কর্তিত বা খণ্ডিত অংশ, y এর নিচে যেটা জমা হয় সেটা হচ্ছে y অক্ষ থেকে খণ্ডিত অংশ। ডান পাশে কিন্তু 1, কিন্তু আমাদের এখানে ডান পাশে আছে কি? pq। তাহলে সবগুলোকে যদি আমরা pq দ্বারা ভাগ করি, px/pq প্লাস qy/pq, আর ওই পাশে pq/pq ভাগ কিন্তু তোমরা মনে মনে করে ফেলতে পারো। ফার্স্ট টাইম দেখে আমি একটু দেখাই দিচ্ছি। x আর p কাটা, নিচে q, y q কাটা, নিচে p, আর ওই পাশে 1। তাহলে দেখো এটার সাথে যদি এটা কম্পেয়ার করো, x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য q, y অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য p, q, p কোথায়? খ নাম্বার অপশনটাতে আছে। ঠিক আছে, এইরকম আকার সাথে তুলনা করে x এর নিচে যেটা জমা হবে সেটা x অক্ষ থেকে খণ্ডিত অংশ, আর y এর নিচে যেটা জমা হবে সেটা হচ্ছে y অক্ষ থেকে খণ্ডিত অংশ। ওকে, এরপরে দেখো 31 নাম্বার, এত সরল রেখা দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ কত? খণ্ডিত অংশ। তাহলে এটাকে আমরা ওই যে ওইরকম আকারে নিব, x/a প্লাস y/b = 1। আমাদের এখানে একটু সাজায় নিতে হবে, তাই না? thrice x minus 2y, 6 কয়বার নিয়ে গেলাম, তাহলে হলো -6। বাট আদর্শ আকারে বা যে আকারের সাথে তুলনা করব, ডান পাশে লাগবে 1, তাহলে আমরা -6 দ্বারা ভাগ করব। ভাগ দেখানোর দরকার নাই, ফার্স্ট টাইম মনে করে আমি দেখা দিচ্ছি, বা বুঝে নিলে তো পরে তুমি নিজে অনেক কম সময় ব্যয় করে করতে পারবা। তারপর দেখো x এর নিচে কি জমা হচ্ছে? -2। এগুলো তো দরকারই নেই, কারণ শুধু আমাদের x অক্ষের খণ্ডিত অংশ। খণ্ডিত অংশের দৈর্ঘ্য যদি বলতো তাইলে প্লাসের মানটা পজিটিভ মান নিতে হইতো, কারণ দৈর্ঘ্য তো নেগেটিভ না। এখানে শুধু খণ্ডিত অংশ চাইছে, সেই জন্য চিহ্ন সহই নিতে হবে। সেই জন্য কি নিতে হবে? চিহ্ন সহ। কেন? খণ্ডিত অংশ চাইছে, সেটা নেগেটিভ দিক দিয়ে খণ্ডন করতেছে, বুঝছো? সেই জন্য এখানে খণ্ডিত অংশ কত? -2। যদি বলতো খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, তখন আসতো +2। তাহলে আশা করি 31 নাম্বারটা বুঝতে পারছো। তারপর দেখো 32 নাম্বার, এত সরলরেখাটি অক্ষদের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? এই রেখাটা অক্ষদের সাথে একটা ত্রিভুজ তৈরি করে, মানে এরকম আর কি। এই যে এখানে যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? তাহলে আমরা বের করি যে এটা কিন্তু আমাদের x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, y অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য। এরকম আকারে যদি তুমি প্রকাশ করো,
দেখো না এক্স এর নিচে কি জমা হয় আর ওয়াই এর নিচে কি জমা হয়। তাহলে এখানে আমরা তো অনেক সহজ দেখাই যাচ্ছে, তো আমি একটু ফর্মালিটিস মেনটেন করতেছি। 4কে যদি নিচে নিয়ে আসি, এক্স এর নিচেও 4, ওয়াই এর নিচেও 4 ইকুয়াল টু 1। তাহলে ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে এর মানটা হচ্ছে ভূমি, ভূমি কত? 4। উচ্চতা বির মানটা হচ্ছে উচ্চতা, সেইটাও 4। পরে 4 4 16, 16 ভাগ 2, তাতে আমাদের 8 বর্গ একক আসছে। 8 কোনটা? এইটা। খ নাম্বারটা হচ্ছে উত্তর। তাহলে আশা করি এইটাও বুঝতে পারছো। এরপরে দেখো 33 নাম্বারটা, এখানে আমাদেরকে কি বলছে? দুইটা বিন্দু দিয়ে দিছে, বলছে এত এত বিন্দুগামী রেখার অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত। তার মানে এখানে রেখাটা সরাসরি দিয়ে দেয় নাই, দুইটা বিন্দু দিয়ে দিছে, রেখাটা ওই দুইটা বিন্দু দিয়ে গমন করবে। সূত্র দিয়ে আমাদের রেখার সমীকরণটা আগে বের করে নিতে হবে, তারপর অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আমরা যদি রেখার সমীকরণ বের করে এরকম আকারে প্রকাশ করি, তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমাদের তো চিত্রটা আসবে এরকম। সেটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে না হয় অন্য কোয়াড্রেন্টে হইতে পারে। আমরা যদি এ আর বি পাওয়া যায়, যে এই দৈর্ঘ্যটা হবে পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে √a² + b²। বুঝছো? তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণের জন্য কিন্তু আমাদের এরকম একটা সূত্র আছে। আমি একটু বিস্তারিত করে দিচ্ছি। দেখো, দুই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয়ের জন্য কিন্তু এরকম একটা সূত্র আছে। সূত্র তো তোমাদের লেখা লাগবে না, তোমরা ক্যালকুলেশন অনেক শর্ট করবা, বোঝায় দেওয়ার সময় একটু বেশি লিখতে হয়। তাইলে আমরা এই দুইটা বিন্দু দিয়ে গমনকারী রেখাটা আগে বের করব। এটা কিন্তু আমাদের x1, এটা আমাদের কি y1, এটা আমাদের x2 আর এটা আমাদের y2। যদি মানগুলো বসাই তাহলে আমাদের কি হবে? x - 1/1 - 3 সমান কি y - 2/2 - -2 তে +2 হয়ে যাবে। ওকে, এরপর যদি আগাও, এখানে কি হবে? x - 1/-2 আর এখানে y - 2/4। তারপর যদি কাটাকাটি করো, এখানে যাবে একবার আর এখানে যাবে দুইবার, এখানে থাকতেছে কিন্তু -1। এরপরে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, দেখো 2 এসে এটার সাথে গুণ হবে 2x - 2, 2x - 2 সমান -1 দিয়ে যদি গুণ করে দাও -y + 2, -y + 2। ওকে, ঠিক আছে তো? এরপরে দেখো x আর y কে বাম পাশে নিয়ে আসলাম, 2x + y সমান 4। 4 দ্বারা যদি ভাগ করি, এখন তো একটু হইলে দক্ষতা আমাদের বাড়ছে, x এর নিচে 2 আর y এর নিচে 4 সমান হচ্ছে 1। তাহলে এর মান কত? 2, b এর মান কত? 4। খণ্ডিত অংশ কত? √a² + b²। ঠিক আছে? অক্ষ দুইটির মধ্যবর্তী যে খণ্ডিত অংশ, মধ্যবর্তী যে খণ্ডিত অংশ, সেটার দৈর্ঘ্য। তাহলে আমাদের কত হবে? 2² + 4²। আচ্ছা, 2² হচ্ছে 4 আর 4² হচ্ছে 16, 16 আর 4 মিলে 20, তার মানে আমাদের হচ্ছে √20। 20কে আমরা লিখতে পারি কিন্তু 4 × 5, তাই না? 4 এর রুট করলে 2 আর 5 এর রুট থেকে যাবে, তার মানে ফাইনালি আমরা লিখতে পারি 2√5। 2√5 কোথায় আছে? ক নাম্বারটাতে। তার মানে আমাদের 33-এর উত্তর হচ্ছে ক নাম্বারটা। সমীকরণ আগে বের করলাম, ওইরকম আকার সাথে তুলনা করলাম, এর মান বির মান বের করলাম। অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? √a² + b²। ওকে, এরপরে দেখো একটা রেখা দিয়ে দিছে, রেখার চিত্র কোনটি? 3x + 4y = 12। তুমি যদি 12 দ্বারা ভাগ করে দাও, তা তো এরকম কাজ তো আমরা অনেকগুলোই মাত্র করলাম। x এর নিচে 4, y এর নিচে 3 সমান হচ্ছে কি আমাদের 1, তাই না? তাহলে দেখো x অক্ষের দিকে খণ্ডিত অংশ দুইটাই পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে এইটাও আছে, এইটাও আছে। x থেকে 4 একক, এই যে 4,0 মানে x অক্ষ থেকে 4 একক, আর উপরে 0,3 মানে y অক্ষ থেকে 3 একক। ঠিক আছে, তাহলে আমাদের এটা উত্তর হবে কিন্তু গ নাম্বারটা। কোনটা? গ নাম্বারটা। x অক্ষের ধনাত্মক দিক থেকে 4 একক, তার মানে বিন্দুটা হবে 4,0। x অক্ষকে ছেদ করবে 4,0 আর y অক্ষকে ছেদ করবে 0,3। কোনটা? গ নাম্বারটা। ক
ক নাম্বারটাই কিন্তু এক্স অক্ষে 3,0 কিন্তু এক্স অক্ষে আমাদেরটাই 4,0 যেটা গ নাম্বারটার সাথে মিলে। এরপর দেখো 35 নাম্বার একটা চিত্র দিয়ে দিছে, এটার জন্য কিন্তু আমাদের একটা সূত্র আছে। একটা রেখা মূল বিন্দু থেকে রেখার উপর, যে এখানে এই চিহ্নটা কিন্তু আমাদের 90 ডিগ্রি মানে লম্ব, ওপি রেখাটা লম্ব। মূল বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, যেটাকে আমরা স্মল পি দ্বারা সূচিত করি, স্মল পির মান দিয়ে দিছে √3। আর মূল বিন্দু থেকে ওই রেখাটার উপর অঙ্কিত যে লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে, যেটার মান দিয়ে দিছে 60 ডিগ্রি। এই দুইটা ইনফরমেশন যদি জানা থাকে তাহলে রেখার সমীকরণ নির্ণয়ের জন্য কিন্তু আমাদের একটা সূত্র আছে। কি কি ইনফরমেশন? মূল বিন্দু থেকে আমাদের কাঙ্ক্ষিত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য √3, যাকে আমরা পি দ্বারা সূচিত করি সেইটা। আর ওই রেখাটাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, যাকে সাংকেতিকভাবে আমরা আলফা নাম দিই, এই দুইটার মান দিয়ে দিছে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান হচ্ছে পি। তাহলে মানগুলো যদি বসাও, কজ আলফা মানে কজ 60 ডিগ্রি, ওকে, আর এখানে হচ্ছে ওয়াই সাইন আলফা মানে সাইন 60 ডিগ্রি সমান পি। এখন মান যদি বসায় ফেলো, কজ 60 ডিগ্রি মানে কত? হাফ, সাইন 60 ডিগ্রি মানে কত? √3/2 সমান পি। আচ্ছা, এখন আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে? এক্স 2 দ্বারা গুণ করলে তো নিচের 2 বাদ, এক্স প্লাস √3y, ও পির মান তো আমাদের √3, পির মানটা কত? √3, তো পির মানটা বসাই নেই, তাহলে হবে 2 যায় ওই পাশে 2√3, এক্স প্লাস √3y সমান 2√3 আমাদের গ নাম্বারটার সাথে মিলতেছে। ঠিক আছে, তার মানে এই সমীকরণটা জানা থাকলেই তুমি পারতেছো। সমীকরণের দুইটা অজানা, পি এবং আলফা, দুইটাই দিয়ে দিছে, তার মানে আমরা সূত্র বসে মানগুলো পেয়ে গেছি। এরপরে দেখো 35 নাম্বার, আমাদেরকে তিনটা রেখা দিয়ে দিছে, y = 5x, x অক্ষ, x = 4, এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। অনেকভাবেই করা যায়, যদি সবচেয়ে সহজভাবে করতে চাও তুমি একটা চিত্র এঁকে ফেলো। x অক্ষ মানে তো এই রেখাটা, তাই না? y = 5x আর x = 4, x = 4, x এর মান 4, 1 2 3 4, x এর মান 4 এইদিকে কোথাও, x = 4 রেখাটা এরকম, বুঝছো? x = 4 রেখা। আচ্ছা, এই রেখাটার চিত্র দরকার। এখানে তুমি যদি x এর মান 0 বসাও, y এর মানও 0 হবে, তার মানে এই রেখাটা মূল বিন্দুগামী। আরেকটা বিন্দু তুমি x এর মান 4 বসাও, x এর মান যদি 4 বসাও, চারপাশে কত? 20, y এর মান 20 তো এখানে চিত্রে ধরবে না, ধরে নাও এদিকে কোথাও এরকম একটা রেখা কিন্তু হবে। তাহলে এই তিনটা রেখা দ্বারা গঠিত ত্রিভুজ হচ্ছে এটা, তাই না? এই জায়গায় কিন্তু আমাদের x এর মান 4, y এর মান কিন্তু 20, x এর মান যখন 4 বসাইছি, y এর মান চারপাশে কত? 20, বুঝছো? তাহলে দেখো এদিকে হচ্ছে 4, তাই না? আমাদের যে ইয়াটা, আমাদের এই জায়গায় এই দৈর্ঘ্যটা, ভূমিটা হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 20, তাহলে ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটার সাথে এটা কাটলে এখানে 2, 20 দুগুণে কত? 40, বুঝছো? তাহলে আমরা এই যে x অক্ষ, এই রেখাটা আর এই রেখাটা, তিনটা দ্বারা আবদ্ধ এরকম একটা ত্রিভুজ পাচ্ছি। দেখলাম তার ভূমির দৈর্ঘ্য 4, উচ্চতা 20, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়া ফাইনালি আমরা কত পাইছি? 40। উত্তর হচ্ছে গ নাম্বারটা। ওকে, এরপরেরটা দেখো, 4টা রেখা দিয়ে দিছে, রেখাগুলা দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল। 4টা রেখা যেহেতু দিয়ে দিছে, এটা একটা চতুর্ভুজই হবে, বাট আমাদের একটা রাফ চিত্র আঁকতে পারলে সবচেয়ে ভালো, এটা আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। কি কি দিয়ে দিছে বলো? x = 0, x এর মান 0 কিন্তু এই রেখাটা, বুঝছো? আচ্ছা, একটু অন্য কালার ইউজ করি। x = 0 আমাদের কোনটা? এই রেখাটা হচ্ছে, y অক্ষ হচ্ছে x = 0 মানে y অক্ষ। অঙ্ক করতে আসতে কিছু সূত্র তো জানা থাকা লাগবে। x = 4, x এর মান 4, 1 2 3 4, x = 4 হচ্ছে এই রেখাটা,
এটা হচ্ছে x = 4। তারপর কি y = 2, y এর মান 2 হবে, এই যে এই রেখাটাতে y এর মান 2। আরেকটা কি y = 6, 3 4 5 6, y এর মান 6 হচ্ছে এই রেখাটা। মানে এই চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র মানে তোমার এতটুকু, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল দরকার। চারটা রেখার চিত্র এঁকে ফেললাম। x = 0 মানে y অক্ষ, x = 4 হচ্ছে এইটা, y = 2 হচ্ছে এইটা, y = 6 হচ্ছে এইটা। এখন এটা তো একটা আমাদের হচ্ছে আয়তক্ষেত্র বলতে পারো, মানে বর্গক্ষেত্রে হয়ে যাচ্ছে। আচ্ছা, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র একই ধরনের আসবে, সমস্যা নাই। বর্গক্ষেত্র একটা বিশেষ ধরনের আয়তক্ষেত্র, তাহলে এটা 4 মানে এখানে 4, আর এই জায়গায় 2, তো 2 থেকে 6 কতটুকু হচ্ছে, তাই 4। তাহলে ইজিলি বুঝতে পারতেছ 4 × 4 বা 4 এর বর্গ 16 বর্গ একক। ক্ষেত্রফল কত, 16 বর্গ একক। চারটা রেখা চিত্র এঁকে আমরা একটা বর্গক্ষেত্র পেয়ে যাচ্ছি। তাহলে ক্ষেত্রফল তো বাহুর দৈর্ঘ্যের হোল স্কয়ার। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এরপরে দেখো দুইটা সমীকরণ দিয়ে দিছে, দুইটা সমীকরণ একই সরলরেখা প্রকাশ করে। এই জন্য কিন্তু আমাদের একটা সূত্র আছে, তাই না? a1x + b1y + c1 = 0, a2x + b2y + c2 = 0। এই দুইটা সমীকরণ যদি একই রেখা নির্দেশ করে তাহলে a1/a2 = b1/b2 সমান কিন্তু c1/c2 এরকম লেখা যায়। বুঝতে পারছো? দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করলে এরকম লেখা যায়। তাহলে আমাদেরও দুইটা সমীকরণ দিয়ে দিছে। এখানে আবার ওরা ধ্রুবকটা ডান পাশে, এখানে ধ্রুবকটা বাম পাশে, দুইটা ধ্রুবক একই পাশে রাখতে হবে। তাহলে এটাকে আমরা বাম পাশে চিন্তা করে ফেলি, তাহলে লিখে ফেলবো -7 = 0। যদি চিন্তা করো তাহলে x এর সহগ কত, 2, ওইখানে x এর সহগ কত, 3a। এটা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট আসছিল জাস্ট 2 দিন আগে যে পরীক্ষাটা হইল। ওকে, y এর সহগ কত, 3, ওইখানে y এর সহগ কত, -5b, আর ধ্রুবপদ এখানে কত, -7। বাম পাশে চিন্তা করতেছি, ওইখানে বাম পাশে 15। আমাদের তো দরকার a এর মান, তাহলে মাঝখানের অংশটুক চিন্তা না করলেও হবে। তাহলে দেখো আমরা যদি এই অংশটা আর এই অংশটা চিন্তা করি, এই দুইটা কিন্তু সমান। উল্টায় যদি দেয়, যেহেতু নিচে পড়ে আছে, উপরে উঠে দাও বা ব্যস্তকরণ করে দাও, 3a/2 = -15/7 ব্যস্তকরণ। এখন তোমরা যদি কাটাকাটি হালকা হালকা করো, 3 দিয়া 15-এর মধ্যে যাবে 5 বার। তাহলে এর মান পাইতে হলে 2 কে ওই পার পাঠাইতে হবে, যাবে উপরে -10/7। -10/7 আছে কোনটাই, খ নাম্বারটাই। দুইটা সমীকরণ একই রেখা নির্দেশ করলে এই সূত্র দিয়ে সহগগুলোর অনুপাত সমান। এ চাইছে, তাহলে এ যেটাতে আছে সেই অংশটা নিলাম, আর শুধু সংখ্যা আছে ওই অংশটা নিলাম, তাতে এর মান পাই গেছি। বির মান পাইতে চাইলে এইটা আর এইটা নেওয়া লাগতো। ওকে, এরপরে দেখো বলছে দুইটা সরলরেখা এইটা এবং এইটা পরস্পর 1,1 বিন্দুতে ছেদ করে। দুইটা সরলরেখা কি করে, 1,1 বিন্দুতে ছেদ করে। দুইটা সরলরেখা 1,1 বিন্দুতে ছেদ করে, তার মানে কি দাঁড়াইলো, 1,1 বিন্দুটা প্রথম রেখার উপর অবস্থিত, 2 নম্বর রেখার উপর অবস্থিত। 1,1 বিন্দুটা দুইটা রেখারই উপর অবস্থিত, তার মানে এইটা দ্বারা প্রথমটা সমীকরণও সিদ্ধ হবে, পরেরটা সমীকরণও সিদ্ধ হবে, কারণ ও তো ওর উপর অবস্থিত, ওর সমীকরণকে সিদ্ধ করবে। 2 নংয়ের উপর অবস্থিত 2 নংয়ের সমীকরণকেও সিদ্ধ করবে। তাহলে 1,1 দিয়ে যদি প্রথমটাকে সিদ্ধ করো, এটাকে যদি সিদ্ধ করো, তাহলে দেখো x এর জায়গায় 1, y এর জায়গাতে 1, ডান পাশে 1। তাহলে তো আমাদের এই যে 1,1 বাদ পড়ে যাচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে, b এর মান 0 হচ্ছে। এই 1,1 বিন্দুতে ওইটাও সিদ্ধ হবে। এটাকে যদি সিদ্ধ করো, x এর জায়গায় 1 + 1 = 1, 1,1 কাটা, a × 1 আর ওই পাশে 0। তার মানে আমরা কি পাচ্ছি, a এর মানও 0, b এর মানও 0। কোথায় আছে, ক নাম্বারটাতে আছে, বাকিগুলোই তো দুইটাই 0 নাই। তাহলে বুঝতে পারছো অনেক সহজ, পরস্পর যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দুইটা রেখারই উপর অবস্থিত, দুইটা সমীকরণকেই সিদ্ধ করে। ওকে,
এরপরে দেখো 40 নম্বর, অনেক সহজ। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এক্স অক্ষের সমান্তরাল কিন্তু অসংখ্য সরল রেখা আছে, কোটি কোটি, অসংখ্য। সেগুলা কি? ওয়াই এর মান একটা নির্দিষ্ট সংখ্যা। আমরা যদি সূত্র জানি ওয়াই ইকুয়াল টু বি, এরকম টাইপের। এক্স অক্ষের সমান্তরাল অসংখ্য সমীকরণ, অসংখ্য রেখা, তাদের সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি আকারের। ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি তো আকারের একটাই শুধু আছে, তাই না? এই আকারের সাথে মিল একটাই আছে, সুতরাং গ নাম্বারটাই আমাদের উত্তর। এক্স অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু বি টাইপের। ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কিন্তু এক্স ইকুয়াল টু এ টাইপের। বুঝছো? অসংখ্য আছে সেই জন্য ওই টাইপের। আচ্ছা, যেমন এখানে বলছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু বি টাইপের। এখন ওয়াই এক্স অক্ষের সমান্তরাল তো অসংখ্য আছে, তাই না? অসংখ্য আছে, সেই জন্য তোমার অতিরিক্ত একটা শর্ত লাগবে, কোন বিন্দু দিয়ে যাবে। আমাদের এখানে বিন্দু বলে দিচ্ছে, এই বিন্দু দিয়ে আমাদের রেখাটা গমন করবে। এই বিন্দুতে ওয়াই এর মান কত? -4। তাহলে আমাদের ওয়াই সমান এই বিন্দু দিয়ে গমন করতে হইলে, এই বিন্দু দিয়ে গমন করতে হইলে ওয়াই এর মান এই বিন্দুর মানের সাথে মিলে যেতে হবে। ওয়াই এর মান হবে -4। ঠিক আছে? এই বিন্দু দিয়ে গমন করতে হইলে ওয়াই এর মান কত হওয়া লাগবে? -4 হওয়া লাগবে। যদি ডান পাশের দিকে বাম পাশে নিয়ে আসো, ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। কোথায় আছে? ঘ নাম্বারটাই। তার মানে এক্স অক্ষের সমান্তরাল অসংখ্য রেখা যদি এই বিন্দু দিয়ে গমন করতে হয় ওয়াই ইকুয়াল টু বি টাইপের, তাহলে এখানে ওয়াই এর মান -4 হইতে হবে, তারপর ঘ নাম্বারটার সাথে মিলে। ওকে, এরপর দেখো 42 নাম্বার, এত বিন্দুগামী এবং ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল হলে কেমন টাইপের হয়? এক্স ইকুয়াল টু এ টাইপের। এক্স ইকুয়াল টু এ টাইপের। ওয়াই অক্ষের সমান্তরাল তো অসংখ্য আছে, বাট এক্স এর মান এ। এক্স এর মান এ কোথায়? এই যে এক্স এর মান এ বলতে এক্স এর মান এই বিন্দু দিয়ে গমন করতে হলে 3 নিতে হবে। এক্স এর মান কত হওয়া লাগবে? 3। পরে যদি ওদের সাথে মিল করার জন্য বাম পাশে নিয়ে আসো, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাইলে এক্স অক্ষে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে এক্স ইকুয়াল টু এ। তারপর যদি এ এর মান পাইতে চাও এই বিন্দু দিয়া গমন করতে হবে, ওরাই বলে দিছে। তার মানে এক্স এর মান এখান থেকে নিতে হলে 3 নিতে হবে, এক্স ইকুয়াল টু 3। ওকে, তারপরে আমরা বুঝতে পারছি তো, তাই না? তাইলে আশা করি সবগুলো এমসিকিউ বুঝতে পারছো। বারবার যদি ক্লাসটা দেখো এবং নিজে লিখে লিখে প্র্যাকটিস করো, সর্বোচ্চ উপকার হবে ইনশাআল্লাহ।